নির্বাচন বিলম্বিত করতে পিআর দাবিতে আন্দোলনে কিছু দল, অভিযোগ বিএনপির চাপিয়ে দেয়া কিছু মেনে না নেওয়ার হুঁশিয়ারি। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করবে সরকার। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদ ভোটে না রাখার ঘোষণা। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের তফসিলের আগে প্রার্থী তালিকা দেবে বিএনপি। ডিসেম্বরে জামাতের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এনসিপিও। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের পথে ডক্টর ইউনূস। একের পর এক আশ্বাসেও মিলছে না সমাধান। আবারও রাজপথে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ বঞ্চিতরা। নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে 6,30,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। আদায়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আগামী নির্বাচনে ইশতেহার আকারে রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট নিতে পারে বলে মনে করেন তিনি। দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না।
চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। এই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামাতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 7টি দল। দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে স্মারকলিপি দেয় দলগুলো। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। কোনো রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন, জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেজ ধরেন, আনুগত্য প্রকাশ করেন, তাহলে এদেশের জনগণ যেটি মানবে না, এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং এর পক্ষে গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি খেলাফত মজলিস। আমাদের এই 6 দফা আদায়ের জন্য আমাদের 2টা কর্মসূচি আছে। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে 14 অক্টোবর, আর 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের মাঠে জোরে সোরে নামছে রাজনৈতিক দল। প্রগতির পর নির্বাচনী এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের, পাশাপাশি অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। হাসান ওয়ালির প্রতিবেদন। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। তরুণদের নেতৃত্বে গঠিত দলটিকে ঘিরে বিএনপি জামায়াত দুই পক্ষের জোটের আলোচনা উঠছে মাঝে মধ্যেই। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। দেশের কল্যাণে জোটবদ্ধভাবে নির্বাচনের মতো কোনো পরিবেশ তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। ধর্মভিত্তিক দল ছাড়াও এতে যুক্ত হতে পারে মধ্যপন্থী দলও। আমরা সবার সাথে আলোচনা হচ্ছে, মানে বাইলিটারাল আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে। আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। নভেম্বরের দিকে আলোচনাটা আর একটু এগোবে, ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি।
সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরও জোরদার করব। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ কথা জানান তিনি। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখন থেকেই শুরু হয়েছে সরকারের নানা পর্যায়ে কার্যক্রম। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষার কোর কমিটির বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, 1.5 লাখ পুলিশ সদস্যদের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা, 5.5 লাখ আনসার ভিডিবি নিয়োগ এবং 80,000 সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়াও আবার নির্বাচনে প্রায় 80,000-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ঘিরে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বলেন 2014, 18 এবং 24 সালে জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রোববার যোগ দিয়ে সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সাংবাদিকদের বলেন, 2014 ও 2018 সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষ হারাবে না। দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। পর্যাপ্ত প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন, সরাসরি সম্প্রচারে সময় সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। এর ভিতরে যেটা গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা, তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করার। এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এদিন শেখ হাসিনার মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার শুরু হলে সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। এই যে যুক্তিতর্ক, এখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা,
এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। যুক্তিতর্কে আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস তুলে ধরা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। প্রকাশিত হয়ে গেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, 11:40 থেকে 1টা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, এবং এই যুক্তিতর্কে শুধুমাত্র আওয়ামী লীগের যে দুঃশাসনের ইতিহাস সেটি তুলে ধরা হয়েছে, যে আওয়ামী লীগের আমলে গুম, খুন, ক্রসফায়ারে হত্যা, বিচার বিভাগকে কক্ষিগত করা, একই সঙ্গে বিতর্কিত 3টি নির্বাচন সহ নানা প্রেক্ষাপটগুলো তিনি তুলে ধরেছেন। বিচারপতি জানতে চেয়েছিলেন যে এখানে বিচার হচ্ছে একজন ব্যক্তির, তিনি কেন অতীত প্রেক্ষাপটগুলো তুলে ধরছেন। তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে অতীতে এই ধরনের অপরাধমূলক মেন্টালিটি শেখ হাসিনার ছিল বা আওয়ামী লীগের মূল নেতৃত্ব ছিল, সেই কারণেই এই জুলাই আগস্টে যার প্রতিফলন হয়েছে বা অতীতের অপরাধমূলক মেন্টালিটির কারণেই জুলাই আগস্টের আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই কারণেই অতীতের ব্যাকগ্রাউন্ডগুলো তিনি তুলে ধরেছেন এবং মূল আর্গুমেন্টটি হয়তো দুপুরের পরে শুরু হবে। আর যেটি বলে রাখি যে আজকে চিফ প্রসিকিউটর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রথম পর্বের যুক্তিতর্ক উপস্থাপন শেষে। সেখানে বেশ কয়েকটি প্রশ্ন তাকে করা হয়েছিল যে গুমের 2 মামলায় যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যারা এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে গতকালকে সেনা ব্রিফিংয়ে জানানো হয়েছে, তাদের বিষয়টি কি হবে। তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটি রয়েছে সেই আইনই একমাত্র উপযুক্ত আইন গুম খুনের বিচার করার জন্য, সেটি সেনা কর্মকর্তা হোক বা যে কোনো বাহিনীর কর্মকর্তাই হোক। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সাংবিধানিকভাবে প্রোটেক্ট করা হয়েছে এবং এই অপরাধের বিচারের জন্য একমাত্র আদালত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপরেও যদি সেনাবাহিনীর তরফ থেকে তাদের কাছে কোনো মতামত চাওয়া হয় তাহলে সেই মতামত দেয়া হবে বলেও চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এবং চিফ প্রসিকিউটর এও বলেছেন যে এরই মধ্যে তাদের যে গ্রেফতারি পরোয়ানা, যেটি 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছিলেন, সেই গ্রেফতারি পরোয়ানাটি সেনা সদর থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে এবং তারা রিসিভ করেছেন, সেই রিসিভ কপিও তারা পেয়েছেন, চিফ প্রসিকিউটরের কাছে রয়েছে, রেজিস্ট্রার দপ্তরের কাছে রয়েছে, সেটিও তিনি নিশ্চিত করেছেন। এখন যেটি বলে রাখি যে এই সেনা কর্মকর্তাদের আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে কি হবে না সেই বিষয়টি আসলে সময় বলে দেবে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর বলছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 17 অক্টোবর জুলাই চার্টারে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে সরকার, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রতিনিধিরা জুলাই বিপ্লবে তরুণদের অংশগ্রহণ, চলমান সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে জানতে চান। এ সময় ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানকারীরা স্বৈরাচারী ব্যবস্থার কারণ চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক সংস্কার দাবি করেন। আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার একাধিক সংস্কার গঠন করে প্রাতিষ্ঠানিক সংস্কার দাবি করেছিল, বিশেষ করে সংবিধানের সংস্কার, যেটিকে তারা স্বৈরাচারের মূল কারণ হিসেবে দেখেছিল। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সংলাপের পর তারা একটি ঐক্যমতে পৌঁছেছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই মাসেই স্বাক্ষর হবে বহুল প্রত্যাশিত জুলাই সনদ। এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় যোগ করা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রামে নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিন। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছে। তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এইটা আমি মনে করি না। দুপুরের সময় আরও থাকছে। পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, পাকিস্তানের 58 সেনা নিহতের দাবি তালেবানের। ট্যাঙ্ক ও ড্রোনে পাল্টা হামলা, পাকিস্তানের 19 সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি অবস্থান করছি ঠিক মূল যেই জায়গাটিতে যে ধাওয়া পাল্টা হয়েছে এবং হচ্ছে একটু উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল সেই জায়গা থেকে আমরা একটু দূরে আছি, কারণ এখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মারমুখী অবস্থান রয়েছে এবং পাশাপাশি পুলিশ কিন্তু কিছুক্ষণ পরপরই লাঠিচার্জ করছে। এবং আমরা শুরুতে যখন এই জায়গাটিতে এসেছিলাম তখন আমরা দেখেছি যে প্রেস ক্লাবের যে দুই পাশে সড়ক রয়েছে সেই সড়ক দুটিতে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন এই যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ নামকে যারা আন্দোলন করছিলেন এখানে অবস্থান নিয়েছিলেন, সে কারণে কিন্তু যে যান চলাচল বন্ধ হয়েছিল পুরোপুরিভাবে। তবে সড়ক থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য এবং পরবর্তীতে লাঠিচার্জ করেছে তারা, এবং এই মুহূর্তে আসলে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটেছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে সর্বাত্মক চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক করার। তো এইদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলেন খুব শান্তিপূর্ণ ভাবে। তারা বলছেন যে তারা প্রথম দিকে যান চলাচল কিন্তু ব্যাহত করেননি, কিন্তু তারা বলছেন যে তাদের আন্দোলনকারীর সংখ্যা এত বেশি যে এক পর্যায়ে আসলে সড়ক অবস্থান নিয়েছিলেন খুব শান্তিপূর্ণ ভাবে। তারা বলছেন যে তারা প্রথম দিকে যান চলাচল কিন্তু ব্যাহত করেননি, কিন্তু তারা বলছেন যে তাদের আন্দোলনকারীর সংখ্যা এত বেশি যে এক পর্যায়ে আসলে সড়ক দখল হয়ে গেলে দুই পাশের প্রচুর মানুষ উপস্থিত হওয়ার কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছিল। এবং পাশাপাশি আরেকটি ব্যাপার আমি একটু জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই জায়গাটি ছেড়ে দিয়ে শহীদ মিনারে গিয়ে তাদের অবস্থান করার জন্য আহ্বান করা হয়েছিল এবং বেশ কয়েক দফায় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন, তবে আন্দোলনকারীরা প্রথম দিকে মেনে নিতে চান নাই। তো সে কারণেই আমরা দেখেছি যে আন্দোলনকারীরা মেনে না নেওয়াতে পুলিশ কিন্তু আসলে শক্ত অবস্থানে যায়, মারমুখী অবস্থানে যায়। এবং আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেডে কিন্তু বেশ কয়েকজন এখানে আন্দোলনরত শিক্ষক আহত হয়েছেন, একজন সংবাদকর্মী আহত হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। পাশাপাশি যে জল কামান এবং লাঠিচার্জে আসলে আমরা দেখেছি যে লাঠিচার্জ ক্ষতি হয়নি এখন পর্যন্ত। বিশেষ করে আমরা দেখেছি যে লাঠিচার্জ তেমন একটা তারা চেষ্টা করেছেন যে ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে সরিয়ে দেওয়ার, কাউকে ওরকম পেটানোর ঘটনা আমাদের চোখে। আর এই মুহূর্তে এবং তাদের যে মূল দাবি ছিল সেটি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে। আর সেই মুহূর্তে তারা বলছে যদি জাতীয়করণ নাও করা হয় অন্তত তারা চাচ্ছে হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে। আর সেই মুহূর্তে তারা বলছেন যদি জাতীয়করণ নাও করা হয় অন্তত তারা চাচ্ছেন যে তাদের যে বাড়ি ভাড়ার ভাতা রয়েছে সেটি তাদের যে বেসিক বেতনের 20% করা হোক এবং চিকিৎসা ভাতা যোগ করা হোক এবং উৎসব ভাতা যোগ করা হোক। এই দাবিগুলোতে কিন্তু তারা অন্য অবস্থানে রয়েছেন। এখন কিন্তু একটু শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, এখানে পুলিশ পিছু হটেছে এবং আন্দোলনকারীরাও কিন্তু অনেকেই সড়ক ছেড়ে চলে গেছেন, যান চলাচল অনেকটাই স্বাভাবিক। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। পরবর্তীতে কোনো পরিস্থিতি থাকলে সেটি আমি জানাতে পারবো আপনাদেরকে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। সনদ আছে, চাকরি নেই, তাই চাকরির সুপারিশের দাবিতে শাহবাগে অবস্থান করছেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা এবং তারা বলছেন যে এই উত্তীর্ণের সংখ্যা 16,213 জন এবং 16,213 জন যারা চাকরির সুপারিশ প্রাপ্ত হননি, কিন্তু তারা 23 সালে যে পরীক্ষা দিয়েছেন তাতে উত্তীর্ণ হয়েছেন বেসরকারি স্কুল কলেজের ক্ষেত্রে। এর মধ্যে আবার 19তম পরীক্ষার জন্য চিন্তা
ভাবনা করছে এনটিআরসি এবং সেজন্যই তাদের এই প্রতিবাদ যে তাদের যেখানে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো এই 18 নিয়োগের যে উত্তীর্ণ যারা আছেন তাদেরকে চাকরি দিয়ে তারপরে 19-এর পরীক্ষা দেওয়ার জন্য এবং যারা এই সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়োগ না দেওয়ার ফলে এবং প্রজ্ঞাপনের দাবিতে তারা এই আন্দোলন করছেন। তাদের একটি প্রতিনিধি দল সকালে সচিবালয়ে গিয়েছিল এবং সচিবালয় থেকে সেখানে শুধুমাত্র মৌখিক আশ্বাসের ভিত্তিতেই তারা ফিরে এসেছে, কিন্তু তারা মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়, তারা চায় প্রজ্ঞাপন এবং প্রজ্ঞাপনটি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি আদায় আন্দোলন চালিয়ে যাবে। এবং জাদুঘরের সামনে শুরুতে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ থেকে তারা শুরু করে এই আন্দোলন এবং সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে এখানে পুলিশ ব্যারিকেড এর মুখে তারা সেখানেই বসে পড়েছে এবং শাহবাগের মূল যে রাস্তাটি সেই রাস্তাটি খোলা আছে, তবে তার পাশে জাদুঘরের সামনে যে রাস্তাটি সেই রাস্তাটি এখন এই মুহূর্তে পাশের বন্ধ আছে এবং সেখানেই তারা অবস্থান নিয়ে এই আন্দোলনটি করছে এবং তারা বলছে যে এই আন্দোলনের ধারাবাহিকতা তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত এই শাহবাগ থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। ক্যাম্পাসে ভোটের হাওয়া শেষ মুহূর্তে জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এখন শেষ মুহূর্তে যে প্রচারণা সেই প্রচারণা দেখতে পাচ্ছি, সেই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বেশ কয়েকজন প্রার্থী তারা এখানে এসেছেন এবং তাদের মতো করে আসলে তারা প্রচারণা চালাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। সব মিলে যদি বলা চলে একেবারে এই শেষ মুহূর্তে এই অবস্থা একেবারে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে। খুব বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু কারো পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কিছুক্ষণ আগে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বিভিন্ন প্রার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও তিনি বলেছেন যে 12 থেকে 15 ঘন্টার মধ্যে যেন ফলাফল ঘোষণা করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর 2000-এর বেশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হবে, সব মিলিয়ে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কিন্তু হয়েছে। এই বিষয়গুলো আসলে বলছে দীর্ঘ 35 বছর পর যেহেতু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আছে এবং প্রার্থীদের মধ্যেও সেটি আছে। সকলেই চায় একটি উৎসব মুখর পরিবেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী তারিফের কাছে। পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটক সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অর্থাৎ ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা, তারা সেখানে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে শিক্ষার্থীদের হাতে আসলে লিফলেট এবং তাদের যে হ্যান্ডবিল বা যে কার্ড বানিয়েছেন সেগুলো দিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন আসলে তারা নির্বাচিত হলে কি কি প্রতিশ্রুতি রক্ষা করবেন, অর্থাৎ আগামী 1 বছর তারা কি কি কাজ করবে। আমরা দেখছি প্রার্থীরা এখানে দাঁড়িয়ে আছেন, ভোটাররা যখন আসলে ক্লাস শেষ করে মেইন ফটকে আসছেন, গাড়ি থেকে নামছেন, তখনই তাদের হাতে লিফলেট, হ্যান্ডবিল এবং অন্যান্য যেই তাদের ইশতেহারসমূহ সেগুলো তুলে ধরছেন এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে বলা যায় যে পুরো নির্বাচনের একটি আমেজ যেটাকে বলে সেই নির্বাচনের আমেজ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ সময় পরে যে নির্বাচন আগামী 15 তারিখ হচ্ছে সেটা নিয়ে তারা উচ্ছ্বসিত, তারা আসলে ভোট দিবেন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে, এমনটি তারা আশা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে এবং আগামী 15-16 তারিখ সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং 14 তারিখ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা আসলে তাদের নিরাপত্তায় রাখবে এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আজকে দুপুর
আজকে দুপুর 3:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা রয়েছে, যেখানে চাকসু নির্বাচনের আসলে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি এবং এর পাশাপাশি আসলে পুরো নির্বাচনী ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সে সকল বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। এই মুহূর্তে দীঘারকান্দা বাইপাসে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, সকাল 6টা থেকে ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা এবং উপজেলা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী যে বাস চলাচল করে সেটি বন্ধ থাকার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সকাল গড়িয়ে এখন দুপুর পার হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু মানুষের সেই ভোগান্তি কিন্তু এখনও পরিলক্ষিত হচ্ছে। তবে এই ভোগান্তি নিরসনে আসলে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত আসলে দেখা যায়নি। মানুষ বাস না পেয়ে যেভাবে পারছেন সিএনজি, অটোরিকশা, ট্রাক, পিকআপে করে মানুষজন ঢাকার উদ্দেশ্যে বা কর্মস্থলের উদ্দেশ্যে মানুষজন যাওয়ার চেষ্টা করছে। তবে আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছেন এবং যাতে করে এই সংকট দ্রুত সমাধান হয়। এবং আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ পরিবহন জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে। তিনি যেটি বলছেন যে তিনি নিরাপত্তার কথা ভেবে এই ঢাকাগামী এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে একজন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদ এবং যে কয়েকদিন পর আসলে পরিবহন সেক্টরে আসলে যে ষড়যন্ত্র হয় এই ধরনের এমনটি দাবি করে আসলে তিনি বলছেন যে এই গতকাল প্রশাসনের পক্ষ থেকে যে 16টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে ইউনাইটেডের ব্যানারে, আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের বাস, সেই বন্ধর বিষয়টি আসলে ঢাকার মালিকদের আসলে তাদের সঙ্গে আলোচনা না করে এমনটি সিদ্ধান্ত নেওয়ায় আসলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি নিরসন হচ্ছে না এবং তারা দাবি করছেন প্রশাসনের পক্ষ থেকে এবং মালিক নেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যেন এই বাস সার্ভিস চালু করা হয়। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। মহাসড়কের ভাঙা অংশ সংস্কারের দাবিতে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত 1 ঘন্টা প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ধর্মঘট চলাকালে নগরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়। বক্তারা ঢাকা সিলেট মহাসড়ক, আকাশ রেলপথ সহ বিভাগের সার্বিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, টিকাদানের মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যু রোধ করা সম্ভব। আগামী 13 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। টাইফয়েডে মৃত্যু রোধে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু বিনামূল্যে পাবে ইনজেক্টেবল টাইফয়েড টিকা। রোববার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। জাতীয়ভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচিকে মাইল ফলক হিসেবে উল্লেখ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যুরোধ সম্ভব। প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এই টিকাদানের কর্মসূচির যে লঞ্চিংটা আজকে হচ্ছে,
এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য। এদিন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে উপদেষ্টা বলেন, প্রতি বছর অসংখ্য শিশু প্রাণ হারায় পরিবারের সচেতনতার অভাবে। আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো। 30 অক্টোবর পর্যন্ত 14 কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে মিলবে নিয়মিত টিকাদান কেন্দ্রে। আর 30 অক্টোবরের পর থেকে 13 নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে শেষ হচ্ছে না দেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমিউ-6 স্থাপনের কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, 2026 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে তৃতীয় সাবমেরিন কেবল। এর সক্ষমতা হবে 17,000 GBPS, যা দেশের ব্যান্ডউইথ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। করোনা মহামারীর পর সামাজিক মাধ্যমে যোগাযোগ, পড়াশোনা, কেনাকাটা সহ নানা কারণে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বর্তমানে দেশে 8,400 GBPS ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। ক্রমবর্ধমান ব্যান্ডউইথের চাহিদা মেটাতে 2021 সালে দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ শুরু করে তৎকালীন সরকার। এই কেবল কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর, অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া কোর কেবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের ডেটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে। 693 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। তবে নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত। রোববার আগারগাঁওয়ে আইসিটি ভবনের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, চলতি বছরও শেষ হচ্ছে না 17,000 GBPS সক্ষমতার তৃতীয় সাবমেরিন কেবলের কাজ। আগামী বছরের মধ্য এবং শেষ দিকের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে আমরা আমাদের এই থার্ড সাবমেরিন কেবলে কানেক্ট হতে পারবো বলে আশা করি। সেখানে 17 টেরাবাইট আসবে। 2 দফায় প্রকল্পের মেয়াদ কেন বাড়ানো হলো তার ব্যাখ্যাও দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা আসলে ভারত এবং পাকিস্তানের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওই হুতিদের বিদ্রোহের কারণে আপনার ইয়ামেন সাগরের পাশ দিয়ে, এডেন সাগরের পাশ দিয়ে তারা কেবল নিতে দিচ্ছে না। তো সেই জন্য এই প্রথমবারের মতো সাবমেরিন কেবলের একটা অংশ টেরিস্ট্রিয়াল কেবল হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানান সবার প্রতি। আমরা পরবর্তী পদক্ষেপ নিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতে 20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। শঙ্কা জাগানো এমন পরিসংখ্যান সামনে এনে খেলাপি ঋণ আদায়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে অদূরদর্শী ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আর শুধু কর্মপরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে তা আদায় করে সঠিক বিনিয়োগে মনোযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%, তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরা তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। ব্যাংকিংয়ের জন্য একটা যে অবস্থা, অনেক ব্যাংক ইদানিং আপনার লোনও দিচ্ছে না, অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে। সেফেস্ট রিটার্ন ও ইনভেস্ট করে দিয়েছে, ও জানে 12% পাবে, ও দেখা যাবে ইন্ডাস্ট্রির দিকে যাবেই না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী
3 মাসে যদি 1টি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে, শুধু সুদ আরোপের ফলে তো আরও 20% বেড়ে যাবে। যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায় তাদের ক্ষেত্রে নিতে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। টপ ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে না। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণ জেলে তাকে থাকার কথা। এগুলি তো বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকর বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা। তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্যক্ষমতা এটা ক্রমাগত সংকুচিত করছে। কাজে এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না। সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত 1 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। হংকং চায়নায় বিড়ম্বনার শিকার বাংলাদেশ দল। ভাড়া দিয়ে অনুশীলনের জন্য মাঠ পাচ্ছে না হামজা জামালরা। ফুটবলারদের মানসিকভাবে দুর্বল করতে অসহযোগিতা করছে স্বাগতিকরা। দেশের বাইরের খবর। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে তালেবান যোদ্ধারা একাধিক পোস্টে আচমকা হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত 58 জন সেনা নিহতের দাবি করা হয়েছে। আক্রমণের পরই ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দখলে নেয় তালেবান সেনাদের অন্তত 19টি সীমান্ত পোস্ট। তাদের হামলায় কয়েকজন যোদ্ধা নিহতের দাবি করা হয়েছে। এদিকে দুপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। শনিবার স্থানীয় সময় রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। শুরুতে তালেবান সেনারা সীমান্তের ওপার থেকে গুলি চালালে জবাব দিতে সময় নেয়নি পাকিস্তানের সামরিক বাহিনীও। দুই তরফ থেকেই চলে ভারী গোলাবর্ষণ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, এক পর্যায়ে পাকিস্তানি সেনাদের আক্রমণের মুখে পিছু হটে আফগানিস্তানের উত্তর সীমান্তে থাকা সেনারা। এ সময় দেশটির বেশ কয়েকটি সীমান্ত পোস্ট দখল করে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের সেনারা কামান, ট্যাঙ্ক, ড্রোন সহ ভারী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেয় মানজাবো, তুর্কমেনজাই ও খারচার সহ একাধিক ঘাঁটি। সবচেয়ে ভয়াবহ হামলা হয় বাজাউর, খুররম, চিত্রাল ও বরামচা এলাকায়। সেখানে বহু আফগান সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি ইসলামাবাদের। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করে দেয়া হয়েছে তোরখাম সীমান্ত। সীমান্তে তালেবান সেনারা প্রথমে হামলা শুরু করে দাবি করে এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। তবে পাল্টা হামলাকে যুদ্ধ নয়, বরং জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে পরিচালিত প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে তালেবান প্রশাসন দাবি করছে, গেল বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের বিমান হামলা চালানোর জবাব শনিবারের গুলিবর্ষণের মধ্য দিয়ে দেয়া হয়েছে। দুই দেশের মধ্যে এমন সংঘর্ষের জেরে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে দ্রুত সংযম, সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজা শান্তি সম্মেলনের সহসভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে যোগ দেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর দ্বিতীয় দিনেও অব্যাহত আছে গাজা সিটি অভিমুখে মানুষের ঢল। একদিনে ফিরেছেন প্রায় 50,000 বাসিন্দা। তবে দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে উপত্যকাটিতে প্রতি মাসে 62,000 মেট্রিক টন ত্রাণের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। একদিনে উপত্যকাটিতে ফিরেছেন প্রায় 50,000 মানুষ। ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে হতবাক ধ্বংসযজ্ঞ দেখে, কেউ আবার স্বস্তি পেয়েছেন নিজের ঘর এখনো টিকে থাকার খবরে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে শহরে অঞ্চল থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও এখনো প্রায় অর্ধেক ভূখণ্ডে অবস্থান করছেন তারা। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় প্রতি মাসে কমপক্ষে 62,000 মেট্রিক টন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, না হলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হবে। হামাস জানিয়েছে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে।
আগামী সোমবার মিশরের শারম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। এতে সহসভাপতিত্ব করবেন মিশর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে 20টিরও বেশি দেশের নেতা, যাদের মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতৃত্ব। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না হামাস। সংগঠনটি জানায় কেবল মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারাই থাকবেন অনুষ্ঠানে। এদিন তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মুক্ত হওয়া বন্দীদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি চলছে। চুক্তির আওতায় সোমবারের মধ্যে বন্দী বিনিময় করবে হামাস ইসরায়েল। শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরায়েলি। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। মঞ্চে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তবে উইটকফ নেতানিয়াহুর নাম নেয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত ইসরায়েলিরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলকে মানসিকভাবে দুর্বল করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানবন্দর থেকে শুরু করে অনুশীলন ভেন্যুতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন জামাল, হামজা, সৌমিত্রা। ভাড়া দিয়েও অনুশীলনের জন্য ভালো মাঠ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের অসহযোগিতার পাশাপাশি লাল সবুজদের নতুন চ্যালেঞ্জ দেশটির আবহাওয়া। হংকং চায়না থেকে আরো জানাচ্ছেন ফাহিম ইসলাম। উঁচু উঁচু দালান আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হংকং চায়না দেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে এই দেশে বাংলাদেশ ফুটবল দল এসেছে প্রায় একদিন হলো। তবে শুরু থেকেই জামাল ভুঁইয়া, হামজাদের অসহযোগিতা করে যাচ্ছে হংকং চায়না ফুটবল অ্যাসোসিয়েশন, যার শুরুটা হয়েছে বিমানবন্দর থেকে। এরপর ম্যাচ ভেন্যু নিয়েও টালবাহানা শুরু করেছে স্থানীয় ফেডারেশন। গতকাল বাংলাদেশ ফুটবল দলকে যেই অনুশীলন ভেন্যু দেওয়া হয়েছে তা ছিল এবড়ো থেবড়ো, যা মনে ধরেনি হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাই আজ নতুন ভেন্যুতে অনুশীলন করার জন্য মাঠ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। এখানে প্রশ্ন উঠতেই পারে, কেন হংকং চায়নার এমন অসহযোগিতা? তবে এক গাদা অভিযোগ নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না ফুটবল দল। তাদের অভিযোগ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি তাদের ঠিকমতো সহযোগিতা করেনি। তাহলে কি তার বদলা নিচ্ছে তারা? আরও একটি কারণ হতে পারে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলকে মনস্তাত্ত্বিকভাবে ডাউন করার জন্য হংকং চায়না নতুন কোনো চাল চালছে না। তো পেছনের যে বিল্ডিংটা দেখছেন, ঠিক এই বিল্ডিং এর মতো আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে হংকংয়ে এসেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের স্বপ্ন হংকং, সিঙ্গাপুর ও ভারতকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। যেই স্বপ্ন জামাল ভুঁইয়া সহ দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরাও। তবে বাংলাদেশ দলের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হংকং এর ওয়েদার। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি ও মেঘের এই আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে হামজা, সমিত, জামালরা, তাই এখন দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন বিলম্বিত করতে পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ, বিএনপির 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজপথে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ বঞ্চিতরাও, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল দুপুরের সময়ের পর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন অমরিনা। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।